নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের বাঘের চোখ। অতঃপর যে অত্যাশ্চর্য কাহিনীটি বর্ণনা করব, বিখ্যাত শিকারীদের কাছে তা সুপরিচিত, কিন্তু আজ পর্যন্ত এই অরণ্য রহস্যের কোনো হদিশ খুঁজে পাওয়া যায়নি। কিছুকাল আগের কথা। ঘটনাস্থল হচ্ছে পূর্ণিয়ার চতুর্পার্শ্ববর্তী বনভূমি। তখনও অঞ্চলে নীল চা আর পাটের ব্যবসার উপলক্ষে অনেক ইংরেজ গিয়ে আস্তানা পেতেছিলেন। তাদেরই মধ্যে একজন কুটিয়ালদের মুখে গল্পটা শোনো। বেয়ারাদের মুখে খবর পেলাম নিকটবর্তী ছোট জঙ্গলে কোনো বাঘ একটা মহিষের বাচ্চা মেরে রেখে গেছে। তখনই ঘোড়ায় চড়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হলাম। মরি বা পশুর মৃতদেহটা প্রায় অক্ষত অবস্থাতেই আছে। সেটাকে উদরস্থ করার জন্য বাঘ যে আবার ফিরে আসবে তাতে আর কোনো সন্দেহ নেই। এদিক ওদিক তাকিয়ে মাচান বাঁধার উপযুক্ত কোনো গাছ দেখতে পাওয়া গেল না, কিন্তু মরি থেকে প্রায় ২০ ফুট দূরে জমি হঠাৎই ঢালু হয়ে একটা খাতের মতো জায়গা সৃষ্টি করেছে। তার চারদিকে কতগুলো কাটা গাছের ঝোপঝাপ সাজিয়ে দিলে লুকাবার কোনো অসুবিধাই হবে না। অনুচরদের সেই ব্যবস্থা করতে বলে তখনকার মতো বাংলোয় ফিরে এলাম। সন্ধ্যের মুখেই কিছু খাবার, জল আর বন্দুক নিয়ে যথাস্থানে গিয়ে হাজির হলাম। সাঙ্গপাঙ্গদের ওপর নির্দেশ রইল, বন্দুকের শব্দ শুনলেই তারা যেন এসে আবার দেখা দেয়। কাটা ঝোপের মাঝখানে গিয়ে আমি আসন গ্রহণ করলাম। ঝোপের এক জায়গা অল্প ফাঁক করে রাখলাম বন্দুক ব্যবহার করার জন্য। শুক্লপক্ষের রাত, চাঁদের আলো থাকবে, বাঘের আবির্ভাব হলেই জানতে পারবো। নিভে গেল দিনের আলো। সন্ধ্যার অন্ধকার ক্রমেই পুরু হয়ে গড়িয়ে চলল নিরালা রাত্রির বুকে। মনকে অভিভূত করে দিল বন্য স্তব্ধতার রহস্য। চাঁদ উঠল, আমিও প্রস্তুত হলাম। এখন বাঘের দেখা পাওয়া যেতে পারে যে কোনো মুহূর্তে, কিন্তু হঠাৎ বাঘের বদলে যাকে দেখলাম তাতে আমার বিস্ময়ের সীমা রইল না। সেখানে এসে উপস্থিত হলো প্রকাণ্ড এক বানর। ভাবটা তার নিতান্ত উদাসীন। এই রাতে এমন জায়গায় বানর! আমরা জানতুম বানররা বাঘদের জমের মতো ভয় করে, অথচ এই বানরটা বাঘের রেখে যাওয়া মুড়ির কাছে এসেছে একেবারে বেপরোয়া হয়ে। সত্যি বিস্ময়জনক ব্যাপার। তারপর যা হলো অধিকতর বিস্ময়কর। মুড়ির কাছে এসেই বানরটার ভাবভঙ্গি একেবারে বদলে গেল। নিশ্চয়ই সে আমার গন্ধ পেয়েছে। মোড়ের চারপাশে মণ্ডলাকারে ঘুরে সে সোজা এগিয়ে এলো আমার দিকে। তারপর ঝোপের ফাঁক দিয়ে উঁকি মেরে আমাকে দেখেই তীব্র চিৎকার করতে করতে বেগে ছুটে অদৃশ্য হয়ে গেল। আমার পক্ষে তার এই ব্যবহার ছিল সম্পূর্ণ কল্পনাতীত। সে ঠিক মানুষের মতোই যেভাবে আমাকে আবিষ্কার করলো, আমি তার মধ্যে পেলুম যেন কোনো অমঙ্গলের ইঙ্গিত। মনের ভেতর অত্যন্ত অস্বস্তি অনুভব করতে লাগলাম। যে জঙ্গলের ভেতর থেকে কাঁটা ঝোপ এনে এখানে সাজানো হয়েছিল সেখানটা এর থেকে বেশি নিরাপদ মনে হলো। তাড়াতাড়ি আমি সেখানে গিয়েই আত্মগোপন করলাম। তারপর মিনিট দশেকের বেশি অপেক্ষা করতে হলো না। বানরটা যেদিকে অদৃশ্য হয়েছিল ঠিক সেই দিক থেকেই জঙ্গলের বাইরে লাফিয়ে আত্মপ্রকাশ করলো মস্ত বড় এক বাঘ। কিছু মাত্র দ্বিধা না করে বেগে দৌড়ে সে বিকট গর্জন করে লাফিয়ে পড়ল আমার সাজানো সেই কাটা ঝোপের ভেতরে। যেন সে আগে থেকেই কোনো রকম ভাবে জানতে পেরেছে ঠিক ওই ঝোপের মধ্যেই লুকিয়ে আছে এক দুষ্টু মানুষ। কিছুক্ষণ গজরাতে গজরাতে ঝোপ তোলপাড় করে শিকারির পাত্তা না পেয়ে সে আবার বাইরে এসে দাঁড়ালো। তখন তার ভাবভঙ্গি দস্তুর মতো হতভম্বের মতো, যেন সে ভেবে পাচ্ছিল না শিকারিটা কেমন করে পালিয়ে গেল। কিন্তু আমি তাকে বেশিক্ষণ ভাবনা চিন্তার অবসর দিলাম না। বাঘটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম চোখের সামনে। সাবধানে লক্ষ্য স্থির রেখে বন্দুকের ঘোড়া টিপে দিলাম। এত কাছ থেকে লক্ষ্য ব্যর্থ হওয়া অসম্ভব। শূন্যে লাফ মেরে বাঘটা আবার মাটির উপরে আছড়ে পড়ল। খানিকক্ষণ ছটফট করে নিশ্চেষ্ট হয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলাম। সাবধানে মাটির একটা চাপড়া তুলে নিয়ে বাঘটাকে ছুঁড়ে মারলাম। তবু সে নড়ল না দেখে বোঝা গেল বাঘটা আর বেঁচে নেই। আচম্বিতে পেছন দিকে শুনলাম ভগ্নস্বরে এক আর্তনাদ। সচমকে ফিরে দেখি সেই ধীরে বানরটা দাঁত মুখ খিচিয়ে তেড়ে আসছে আমার দিকে। বন্দুকের এক গুলিতে আমি তার আক্রমণ ব্যর্থ করে দিলাম, কিন্তু মৃত্যু মুখে পড়েও বানরটা প্রাণপণে আরও একটু এগিয়ে বাঘের মৃতদেহের ওপর গিয়ে লম্বমান হলো। ইতিমধ্যে আমার বন্দুকের শব্দ শুনে আমার সাঙ্গপাঙ্গরা এসে পড়ল।
বাঘের সঙ্গে আলিঙ্গনবদ্ধ বানরের মৃতদেহ দেখে সকলের দৃষ্টি বিস্ফারিত হলো। তাদের মধ্যে ছিল সাঁওতাল জাতির এক বুড়ো শিকারী। সঙ্গীতের দিকে ফিরে সে বলল, দেখেছিস তো আমার কথা সত্যি কিনা? বাঘে মানুষ মারলে তার আত্মা বাঘের পিঠে চড়ে তাকে চালনা করে। সাঁওতালিদের ধারণা মানুষ খেকো বাঘের পিঠে বসে নিহত মানুষের প্রেতাত্মা তাকে চালনা করে বলেই শিকারীদের চেষ্টা ব্যর্থ করে দেয়। এইবার আসল রহস্যের কথা বলা যাক। মৃত বাঘের চামড়া আর মাথাটা পাঠিয়ে দেওয়া হলো চর্ম সংরক্ষণের দোকানে। সেখান থেকে খবর এলো জীবন্ত অবস্থায় বাঘটা ছিল অন্ধ। এইখানেই সমস্যা। ধরলাম যা অসম্ভব তাই হয়েছে সম্ভবপর, অর্থাৎ বনের বাঘের সঙ্গে হয়েছে বানরের বন্ধুত্ব। এবং ধরলাম কাটা ঝোপের মধ্যে শত্রুর অস্তিত্বের কথা বানরই কোনো রকমে ঠাড়ে ঠোরে বাঘকে জানিয়ে দিয়েছিল। কিন্তু বাঘ যে অন্ধ, চোখে দেখতে পায় না, এবং বানরের ভাষাও তার পক্ষে জানা অসম্ভব। তবে কাটা ঝোপের মধ্যে আমি আছি, এই কথা তার মাথায় ঢুকলো কেমন করে? এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।